বাবলু, বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু আর পঞ্চু। পঞ্চপাণ্ডবের যাত্রা এবার কোথায়? ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। হুইসপারিং টেলসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাজ। আজ আমাদের এই প্ল্যাটফর্মে আপনাদের পরিবেশন করছি একটি থ্রিলিং অ্যাডভেঞ্চার গল্প। বিশিষ্ট লেখক শ্রদ্ধেয় ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত পাণ্ডব গোয়েন্দা সিরিজের জঙ্গল অভিযানের প্রথম পর্ব, যেখানে সাহসী পাণ্ডব গোয়েন্দা এবার মুখোমুখি হতে চলেছে দুর্ধর্ষ এক দস্যুর সাথে। চলুন আর দেরি না করে আমরা চলে যাই আজকের এই প্রথম পর্বে। শীতের সকাল। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এসে দুটো টোস্ট খেয়ে সবে চায়ের কাপে চুমুক দিয়েছে বাবলু। এমন সময় ওদের বাড়ির সামনে একটি অস্টিন গাড়ি এসে থামল। গাড়ির ভেতর থেকে নেমে এলেন এক দীর্ঘদেহী সুদর্শন মাঝবয়সী ভদ্রলোক। বয়স প্রায় 60-এর কাছাকাছি। টকটকে ফর্সা গায়ের রং, মাথায় টাক, চোখে মোটা ফ্রেমে পুরু লেন্সের চশমা, সরু পাড় ধুতি আর কাতানের পাঞ্জাবির ওপর কোট পরে আছেন। বাবলু ভদ্রলোককে অভ্যর্থনা করবার জন্য এগিয়ে গেল। ভদ্রলোক হাসি মুখে গাড়ি থেকে নেমেই বললেন, হ্যাঁ, তুমি নিশ্চয়ই বাবলু, তাই তো? হ্যাঁ, মানে ওই পাণ্ডব গোয়েন্দাদের লিডার কে, তাই তো? হ্যাঁ, দেখো, আমি আমি মানে বিশেষ প্রয়োজনে তোমার কাছে এসেছি বাবা। আগে 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 চলো চলো, ঘরে গিয়ে বসি। হ্যাঁ, পরে না হয় বলবো সব। বাবলু ভদ্রলোককে ঘরে নিয়ে এলো। তারপর বসবার জন্য চেয়ার এগিয়ে দিতেই ভদ্রলোক বাবলুর কাঁধে হাত রেখে ধপ করে বসে পড়লেন। মুখে ঘাম ছিল না, তবু পকেট থেকে রুমাল বার করে মুখটা একবার মুছে নিয়ে বললেন, আমার নাম রুদ্রনারায়ণ রায়। আমি অনেক খোঁজ খবর নিয়ে এই তোমার ঠিকানা জোগাড় করেছি। তুমি এখানে এতই পপুলার যে তোমার ঠিকানা খুঁজতে আমার একটুও কষ্ট হয়নি। হ্যাঁ, একদম কোনো কষ্টই হয়নি। আর সবচেয়ে আনন্দের কথা কি জানো? এখানে এসে তোমার দেখাটাও পেয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, না হলে তো ওই অনেক দূর থেকে এসেছি বাবা। শূন্য হৃদয়ে ফিরে যেতে হলে আশাহত হতাম। কোথা থেকে আসছেন আপনি? ওই সুদূর মোসাবনি থেকে। মোসাবনি মানে ঘাটশিলার কাছে? হ্যাঁ, এ আর কি দূর, আমরা ঘাটশিলায় ঘুরে এসেছি। ওখানে গিয়ে খুবই বিপদে পড়ে গিয়েছিলাম। জানি জানি, সব জানি। ওখানে তো তোমাদের জয় জয়কার। তা বাবা, খুব একটা বিপদে পড়ে আমি আমি তোমার কাছে ছুটে এসেছি। বিপদে পড়ে? হ্যাঁ, মানে আমার এই বিপদে একমাত্র তুমি তুমি ভরসা। আপনি একটু বসুন, আমি আপনার জন্য চা বলি। চা? আচ্ছা আচ্ছা, বলো বলো। শীতের সকালে একটু গরম গরম চা হলে না মন্দ হয় না। বাবলু রুদ্রনারায়ণ বাবুকে বসিয়ে রেখে ভেতরে চলে গেল। তারপর কিছু সময়ের মধ্যেই একটা ট্রেতে করে গোটা চারেক বিস্কুট, দুটো কেক ও 2 কাপ চা নিয়ে ঘরে ঢুকলো।
রুদ্রনারায়ণবাবু বললেন, আবার আবার এত সব কেন? আরে বাবা, শুধু চা আনলেই তো হতো। বাবলু হেসে বলল, শুধু চা কি মানুষকে দেওয়া যায়? আপনার বাড়িতে গেলে আপনি আমাদের শুধু চা দিতে পারতেন। নিন, এগুলো আগে খেয়ে নিন, তারপর বলুন কি বলতে চান। রুদ্রনারায়ণবাবু নীরবে চা আর বিস্কুট খেলেন। তারপর বললেন, বাবলু, আমার একমাত্র নাতি প্রতাপকে আজ কিছুদিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, বয়স কত? হ্যাঁ, তা ওই ধরো বছর 10 তো হবেই। তারপর? ওই থানা পুলিশ অনেক কিছুই করলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। কেউ কোনো খোঁজ খবরই দিতে পারলো না। অথচ ওই নাতিটি ছাড়া না আমার আমার আর কেউ নেই। আপনার স্ত্রী? নেই। ছেলেটির মা, মানে আপনার পুত্রবধূ? কেউ না। বেশ কয়েক বছর আগে আমি যখন ওই মধ্যপ্রদেশে থাকতাম, তখন ডাকাতের একবার আমার বাড়ি চড়াও হয়ে আমার পরিবারের সবাইকে হত্যা করে। সৌভাগ্যক্রমে সেদিন আমি নাতিটিকে নিয়ে আমার এক পরিচিতর বিয়ে উপলক্ষে, মানে ওই নিমন্ত্রণ রক্ষা করতে স্থানান্তরে গিয়েছিলাম। না হলে আমাদেরও শেষ করে দিত। আমাদেরও শেষ করে দিত। খুব নৃশংস ব্যাপার তো। খবর পেয়ে যখন আমি ফিরে এলাম, তখন দেখি সব শেষ। আমার পরিবারের 14 জন মানুষের মৃতদেহ ঘিরে গ্রামবাসীরা বিলাপ করছে। হত্যাকারী ধরা পড়েছিল? না, ওরা চিরকাল ধরা ছোঁয়ার বাইরে থাকে। যাই হোক, তারপর আমি ওখান থেকে সোজা চলে এলাম ঘাটশিলার অদূরে মোসাবনিতে মনের মতো একটি বাড়ি তৈরি করে নাতিটিকে নিয়ে শান্তিতে বসবাস করতে লাগলাম। এমন সময় ঘটলো এক অঘটন। একদিন বাইরে থেকে ঘুরে এসে দেখি আমার নাতি নেই। প্রথমে ভাবলাম কোথাও না কোথাও গেছে হয়তো, কিন্তু দিন শেষে সন্ধ্যাতেও যখন সে ফিরল না, তখন বড় ভয় পেলাম। থানায় খবর দিলাম, কিন্তু না, কিছুতেই কিছু হলো না। আপনার এই হারিয়ে যাওয়া নাতিকে আমাদের খুঁজে বার করতে হবে, এই তো? ঠিক তাও নয় বাবা, আবার অনেকটা ওই রকমই। তার মানে? পরশু বিকেলে একটা চিঠি পেয়েছি। হ্যাঁ, চিঠিটা আমি ওই সঙ্গে করে নিয়ে এসেছি। এই দেখো, এই যে। বাবলু চিঠিটা পড়ল। পড়তে পড়তে কপাল কুঁচকে উঠল। চিঠিতে যা লেখা ছিল তা হলো এই: রুদ্রনারায়ণ বাবু, আপনি অযথা থানা পুলিশ করবেন না। আপনার নাতি আমাদের হেফাজতে আছে। সেবার আপনার বাড়িতে ডাকাতি করতে গিয়ে বিশেষ কিছু পায়নি। যা পেয়েছিলুম তা খরচ হয়ে গেছে। আমাদের এখন খুবই টাকার দরকার। আপাতত 3 লাখ হলেই হবে। আপনি হচ্ছেন টাকার খনি। এত টাকা আপনি ছাড়া কেউ দিতে পারবে না আমাদের। টাকা পেলেই আপনার নাতিকে অক্ষত শরীরে পৌঁছে দিয়ে আসবো আমি। তবে সাবধান, এই চিঠি যেন পুলিশের হাতে না পড়ে। টাকা কিভাবে নেব তা পরবর্তী চিঠিতে জানিয়ে দিচ্ছি। ইতি আপনার প্রিয় মঙ্গল সিং। বাবলু চিঠিটা পড়ে গম্ভীর হয়ে বলল, এ চিঠি আপনি পুলিশকে দেখিয়েছেন? না। খুব ভালো কাজ করেছেন, কিন্তু এখন যা পরিস্থিতি হচ্ছে তাতে এই ব্যাপারে আমরা আপনার কি কাজে লাগতে পারি বলুন তো? আপনার নাতি এখন এমন জায়গায় আছে যা আমাদের সকলেরই নাগালের বাইরে। ধরো, টাকা যেদিন ওরা নিতে আসবে, সেদিন টাকাটা যদি আমি তোমাদের হাত দিয়ে পাঠাই, হ্যাঁ, তাহলে তোমরা কি পারবে না তোমাদের ওই কুকুরের সাহায্যে ওদের গোপন ঘাঁটিটা চিনে আসতে? পারবো, কিন্তু ওদের কোনো লোক এসে যদি আপনার বাড়ি থেকে টাকা সংগ্রহ করে নিয়ে যায়? তাহলে তো আরো 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 ভালো হয়। তোমাদের বদলে তোমাদের ওই কুকুরই গিয়ে ওদের ঘাঁটি চিনে আসবে।
তারপর একদিন ওর সাহায্যে তোমার দলবল নিয়ে ওদের ঘাঁটিটা চিনে এসে আমাকে বলবে। তার মধ্যে ওদের কথা মতো আমার নাতি যদি উদ্ধার হয় তো ওকে ওকে আমি তোমাদের এখানে রেখে গিয়ে একাই একাই ওদের মোকাবিলা করব। পারবেন? হ্যাঁ, না পারবার কি আছে। নিজেকে বাঁচিয়ে রেখে অনেক সহজ কাজও অনেক সময় করা যায় না, কিন্তু নিজেকে মৃত্যুর পায়ে উৎসর্গ করতে পারলে অনেক অনেক কঠিন কাজও না করে ফেলা যায়। বেশ, তা না হয় করবেন, কিন্তু ওরা যে টাকা চাইছে সেটা কি আপনি দিতে পারবেন? পারবো পারবো। বাবলু অবাক হয়ে রুদ্রনারায়ণ বাবুর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বলল, আপনি কত টাকার মালিক তা আমি জানি না, তবে মধ্যপ্রদেশ থেকে ফেরার পর কলকাতার মতন জায়গায় না থেকে মশাবনীতে থাকতে গেলেন কেন? রুদ্রনারায়ণ বাবু মাথার টাকে একবার হাত বুলিয়ে বললেন, আসলে আমি একজন প্রকৃতি প্রেমিক লোক। পাহাড় পর্বত বন জঙ্গল আমি আমি অত্যন্ত ভালোবাসি। তাই ওখানে প্রকৃতির কোলে পাহাড়ের বুকেই আশ্রয় নিয়েছি আমি। এত টাকা আপনি সঞ্চয় করলেন কি করে? কি করেন আপনি? তোমার এই প্রশ্নের উত্তর দেওয়া না আমার পক্ষে সম্ভব নয় বাবা। আমি আমি অনুরোধ করছি, তোমার অধিকারের বাইরে কোনো প্রশ্ন তুমি আমাকে দয়া করে করো না। তাহলে আমিও করজোড়ে এবং সম্মানে আপনাকে এখান থেকে চলে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। সে কি? কেন? হ্যাঁ, তার কারণ আপনার সব ব্যাপার যদি আপনি পরিষ্কার করে আমাকে খুলে না বলেন, তাহলে আপনার এই ব্যাপারে মাথা গলানো আমার পক্ষে সম্ভব নয়। আপনি নিজেই একজন অসাধু ব্যক্তি কি না তা জেনে আমি আপনার কাছে হাত দেবই বা কেন? আমরা কোনো বাজে লোকের কাজ করি না। রুদ্রনারায়ণ বাবু একবার বাবলুর মুখের দিকে তাকালেন। তারপর বললেন, আমি আমি ওই জঙ্গল ইজারা নিয়ে কাঠের ব্যবসা করি। আমি একজন টিম্বার মার্চেন্ট। এই তাহলে আপনার প্রকৃতি প্রেমের নমুনা? আপনি নিজেই তো একজন হত্যাকারী। বন জঙ্গল কেটে অরণ্য নিধন করেছেন। আপনার কুঠারের ঘাতে প্রকৃতি তার সম্পদ হারাচ্ছে, জীব জন্তুরা আশ্রয়হীন হয়ে যাচ্ছে, আমরা সৌন্দর্যে বঞ্চিত হচ্ছি। আপনি প্রকৃতি প্রেমিক নন, ঘাতক, একজন ঝানু ব্যবসায়ী। তুমি ঠিকই বলেছ বাবা। কিছু মনে করবেন না। সংসারে আপনার তো মাত্র দুটো প্রাণী, আপনি এবং আপনার নাতি। তারপর প্রচুর টাকার মালিকও। বিশেষ করে মঙ্গল সিং এর মতন ডাকাত যখন আপনার শত্রু, তখন আপনি অর্থর লোভে কেন এসব করছেন? আপনি কি বুঝতে পারছেন না আপনার অর্থ লালসা আজ আপনার বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে? হ্যাঁ, পেরেছি। জীবনে অনেক টাকা রোজগার করেছি আমি। এখনো যা আছে তাতে আমার 3 পুরুষ পায়ের ওপর পা তুলে বসে খেতে পারবে। তাই ঠিক করেছি, আর নয়। এবার আমি সব কিছু ছেড়ে দেব। কিন্তু তোমরা আমাকে একটু সাহায্য করো বাবা। ওদের এলাকাটাকেও আমি দূর থেকে দেখিয়ে দেবো তোমাদের। তোমরা শুধু ওই এলাকায় কোনখানে ওদের ঘাঁটি সেইটাই খুঁজে বার করবে। বেশ, কথা দিলাম। বাবলুর মা এতক্ষণ ঘরের বাইরে দরজার আড়ালে থেকে সব কথা শুনছিলেন। বাবলুর কথা শেষ হতেই ঘরে ঢুকলেন তিনি। তারপর দু হাতে বাবলুকে বুকে জড়িয়ে ধরে বললেন, না না, ওই দুর্ধর্ষ ডাকাতদের মোকাবিলা করবার জন্য তোকে আমি কিছুতেই যেতে দেব না বাবলু। আহ, কি হচ্ছে মা? কেন তুমি ভয় পাচ্ছ? কেন ভয় পাচ্ছি সে কি করে বুঝবি তুই? ওখানে আমি কিছুতেই যেতে দেব না তোকে, কিছুতেই না। তারপর রুদ্রনারায়ণ বাবুর দিকে তাকিয়ে বললেন, আপনি চলে যান, থানা পুলিশ যা ইচ্ছে করবার হয় করুন, আমার ছেলেকে আপনি মুক্তি দিন। এইটুকু একটা ছেলেকে এত বড় একটা কাজে পাঠাতে আপনার দ্বিধা হচ্ছে না? যদি আমার বাবলুর কোনো ক্ষতি হয় তাহলে পারবেন কি আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিতে?
রুদ্রনারায়ণ বাবু মাথা নত করলেন, তারপর বললেন, না না, তা পারবো না। তবে আপনি আমাকে ভুল বুঝবেন না মা। আমি এসেছিলাম আমার প্রতাপের মুখ চেয়ে, কেন এই কাজ আপনার ছেলে ছাড়া আর কেউ করতে পারবে না। আর আপনার ছেলে তো সাধারণ ছেলে নয়, এই ধরনের কাজ একাধিক করেছে শুনে খোঁজ খবর নিয়ে এখানে এসেছি। তা ঠিক আছে, থাক। আপনি যখন বাধা দিচ্ছেন, আপনি বসুন। আমরা না গেলে আপনার নাতিকে উদ্ধার করা যাবে না। থানা পুলিশ করতে গেলেই মেরে ফেলবে ওরা ছেলেটাকে। বাবলু, তুমি ভেতরে যাও দেখি, আমাকে আমার কাজ করতে দাও। কেন অযথা ভয় পাচ্ছ তুমি? না না না, আমি তোর কোনো কথা শুনবো না। তোমার বাবা দুর্গাপুর থেকে আসুন, তারপর তোমাকেও আমি পাঠিয়ে দিচ্ছি ওর সঙ্গে। এখানে থাকলেই তুমি যা ইচ্ছে তাই করে বেড়াবে। মাগো, তুমি তো জানো না তোমার বাবলু অজেয়। তুমি আশীর্বাদ করো যেন রুদ্রনারায়ণ বাবুর পরিবারের লোকেদের যারা নৃশংসভাবে খুন করেছে, আমরা তাদের সবাইকে ফাঁসির মঞ্চে তুলে দিতে পারি। আমরা পাণ্ডব গোয়েন্দা, আমাদের তো পিছু হটলে চলবে না মা। আমার যে বড় ভয় করে বাবা। তুমি ভেতরে যাও। অগত্যা বাবলুর মা ভেতরে গেলেন। বাবলু রুদ্রনারায়ণ বাবুকে বলল, ঠিক আছে, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা 2-1 দিনের ভেতরেই মোসাবনিতে যাচ্ছি। তবে একটা কথা, আমরা কিন্তু আপনার ওখানে থাকবো না। আপনি যে আমাদের নিয়ে যাচ্ছেন সেটা যেন ডাকাতেরা কোনোভাবেই টের না পায়, তাহলে সব চাল ভেস্তে যাবে। হ্যাঁ, আমিও তাই চাইছি। তোমরা পিকনিক পার্টি হিসেবে যাবে এবং ওখানে গিয়ে নিজেরাই খুঁজে পেতে নিজেদের থাকার ব্যবস্থা করে নেবে। হ্যাঁ, এই যে এইগুলো তাহলে তোমাদের কাছে রাখো। আশা করি প্রাথমিক খরচটা এতেই তোমাদের হয়ে যাবে। বাবলু হাত পেতে টাকাগুলো নিল। রুদ্রনারায়ণ বাবু বললেন, এতে ওই 5,000 টাকা আছে। বাবলু অবাক হয়ে বলল, এত? আরে তোমাদের জন্য 10 গুণ টাকা আমি তুলে রেখেছি বাবা। হ্যাঁ, এখনই নাও। ওখানে পৌঁছলে আরো 5,000 পাবে। হ্যাঁ, আমি তাহলে আসি। হ্যাঁ, আসুন। বাবলুদের বাড়ির সামনে থেকে রুদ্রনারায়ণ বাবুর অস্টিন গাড়িটা উধাও হয়ে গেল। টেলিফোনের রিসিভারটা তুলে ডায়াল ঘোরালো বাবলু। হ্যালো, পুলিশ স্টেশন। হ্যালো হ্যালো। বাচ্চু বিচ্ছুদের বাড়ির সামনে ছোট একটুখানি জায়গা পড়ে আছে। তার চারিদিকে গাঁদা ফুলের গাছ, হলুদ আর চীনা গাঁদায় গাছগুলি ভরে গেছে। ওইখানে বেলু, ভম্বল, বাচ্চু আর বিচ্ছু ব্যাডমিন্টন খেলছিল। এমন সময় দেখা গেল বাবলুকে সেখানে আসতে। দূর থেকে বাবলুকে দেখতে পেয়ে চেঁচিয়ে উঠল বিচ্ছু। দিদি, ওই দেখ কে আসছে, বাবলুদা। বিলু ও ভম্বল ঘুরে তাকালো। বাবলু কাছে আসতেই বিলু বলল, Hey bro, any news? ও ইয়েস, ভম্বল বলল, নিউজটা বেশ আনন্দদায়ক তো। অফকোর্স। বাচ্চু বলল, তবু কিরকম শুনি? এত সহজে নয়, তার আগে গরম হালুয়া আর চা চাই। বিচ্ছু বলল, 1 মিনিট, আমি এখনই মাকে বলে আসছি। বাচ্চু বলল, তাহলে চল সকলে বরং ছাদে গিয়ে বসি। ইন্টারেস্টিং খবর যখন, তখন রোদে বসে বেশ জুত করে শোনা যাবে। এমন সময় বাচ্চু বিচ্ছুর মা হাসতে হাসতে বিচ্ছুকে নিয়ে উপস্থিত হলেন সেখানে। তারপর বললেন, কি খবর বাবলু? বিচ্ছুর মুখে শুনলাম তুমি নাকি কি একটা দারুণ খবর নিয়ে এসেছো। সত্যি দারুণ খবর, কিন্তু আমি যা খেতে চাইছিলাম তা কই? হচ্ছে শীতের সকালে শুধু হালুয়া কেন বাবা, তার সঙ্গে 2টো লুচি, আলু ভাজা আর নলেন গুড়ের সন্দেশও ব্যবস্থা করেছি। বাচ্চু বলল, তাহলে চা কেন? চায়ের বদলে কফি করে পাঠিয়ে দাও মামা, আমরা ছাদে যাচ্ছি। তা দেব, কিন্তু তোদের পঞ্চু ছাড়া বাবলু হয়? সত্যি তো, নিজের খেয়ালে চলে এসেছি, পঞ্চুটাকে তো আনা হয়নি।
এমন সময় হঠাৎ গেটের পাশ থেকে বাচ্চু বলল, আরে পঞ্চু, পঞ্চু তখন প্রশান্ত বদনে দিব্যি ভেতরে এসে বাবলুর পায়ের কাছে দাঁড়িয়ে লেজ নেড়ে আনুগত্য স্বীকার করতে লাগলো। বাবলু বলল, দেখেছেন পঞ্চুটা কি দুষ্টু, আমি ভুলে গেছি বলে সাড়া না দিয়ে দিব্যি আমার পিছু পিছু চলে এসেছে। বাচ্চু বিচ্ছুদের মা বললেন, ধন্যী কুকুর বটে তোমাদের। যাও তোমরা ছাদে যাও, আমি খাবার নিয়ে আসছি। বাবলুরা সিঁড়ি ভেঙে ছাদে উঠল। তারপর চিলে কোঠার ঘর থেকে শতরঞ্জি বার করে ছাদের মাঝখানে গোল হয়ে বসলো সকলে। শীতের সোনা ঝরা রোদ গায়ে মেখে দেহ মন যেন সতেজ হয়ে উঠল। বেলু বলল, এবার বলো দেখি কি ব্যাপার। বাবলু বলল, ব্যাপার কিছুই নয়, আরেকবার ঘাটশিলায় যেতে হবে, সেখান থেকে মোসাবনি। ভম্বল বলল, তার মানে? বেলু বলল, তার মানে গরুতেও বুঝে, অর্থাৎ আবারও অ্যাডভেঞ্চার, তাই না বাবলু? ঠিক তাই। বাচ্চু বলল, কিন্তু আবার ঘাটশিলা গেলে তো টাকা চাই, এবারে টাকা কোথায় পাবো? এই একদম একদম, টাকা আসবে কোত্থেকে? বাবলু বলল, অপ্রত্যাশিতভাবে 1000 টাকা পেয়ে গেছি। এই কথা শুনে সকলেরই চোখ কপালে উঠে গেল প্রায়। ভম্বল বলল, সে কি? এমন সময় বাচ্চু বিচ্ছুর মা লুচি, আলু ভাজা, হালুয়া আর সন্দেশ নিয়ে ওপরে এলেন। বিচ্ছু আনন্দে বলে উঠল, জানো মা, আমরা আবার ঘাটশিলায় যাচ্ছি। বাবলু বলল, আসলে সেবার গিয়ে এমন সব ঝামেলায় জড়িয়ে পড়েছিলাম যে ভালো করে ঘোরা হলো না। এবার ভাবছি 2 চোখ ভরে সবকিছু দেখব আর দিন রাত করব। তার মানে আবার একটা নতুন ঝামেলায় তোমরা জড়িয়ে পড়ছো? কেন এই কথা বলছেন কেন? তোমাদের বিশ্বাস কি বলো? তোমরা যে ছেলে মেয়ে, তাতে যেখানে তোমরা সেখানেই ঝামেলা। না না, এবার আর সেসবের ভয় নেই। কিছুই বলা যায় না বাবা। বাচ্চু বলল, কই মা, আমাদের খাবার তো এলো, কফি কই? আগে এগুলোই খা, তারপর কফি আনছি, নয়তো তুই নিচে আয়। আমি তো দশভুজা নই যে 10 হাতে সবকিছু ধরে আনবো। বাচ্চু মায়ের সঙ্গে নিচে গেল এবং একটু পরে কেটলি আর কাপ হাতে নিয়ে ওপরে উঠল। বাবলু খেতে খেতে সব কথা খুলে বলল। তারপর বলল, তোদের এখানে আসার আগে আমি থানাতেও যোগাযোগ করেছি, ওসির সঙ্গে কথাও বলেছি। উনি বলছেন এখানে বাইনাকুলার সঙ্গে রাখতে। ওটা আশা করি বিলুর বাবার কাছ থেকে নিতে পারবো। কিছু নাইলনের দড়ি, একটা লোহার আংটা এবং মালপত্তর বইবার জন্য একটা ছোট 4 চাকার গাড়িও আমাদের দরকার। বিলু বলল, আরে এ তো দেখছি এলাহি ব্যাপার। হ্যাঁ, তা তো হবেই, কেননা আমাদের এখানে অভিযান দুর্গম পাহাড়, জঙ্গল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এবারে ভদ্র চোরেদের মোকাবিলা করতে যাচ্ছি না, চম্বলের ভয়ঙ্কর দস্যুদের একজনের সঙ্গে আমাদের মোকাবিলা। ভম্বল বলল, আর ডাকাতটার কি যেন নাম বললি? মঙ্গল সিং। মঙ্গল সিং? বাবারে, নাম শুনে তো ভয় পেয়ে গেলাম রে বাবলু। না মানে আসলে নাম শুনে বুকের ভিতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠলো, তাই আর কি বাবলু। ওর সম্বন্ধে যতটুকু শুনেছি তাতে এইটুকু বুঝেছি, অতি সাংঘাতিক দস্যু ও ভয়ানক নৃশংস। কাজেই খুব সতর্কতার সঙ্গে এবং সাবধানের সঙ্গে কাজ করতে হবে আমাদের, এবং সেই জন্য আমাদের নিজেদের ভেতরে একটা জোর আলোচনার দরকার। তোরা যে মনস্থির করেছিস, অর্থাৎ কে যাবি আর কে যাবি না, তবে এবারের অভিযানে ভাবছি বাচ্চু বিচ্ছুকে সঙ্গে নেব না। বাচ্চু বিচ্ছুর মুখটা শুকিয়ে গেল। বাচ্চু বলল, কেন বাবলুদা? এবারের অভিযানে বিপদের সম্ভাবনা খুব, হয়তো প্রাণহানিও ঘটতে পারে। কেননা এবারে ঝুঁকিটা তো শখের গোয়েন্দাগিরি নয়, জেনে শুনে গোকরো সাপের গর্তে হাত দিতে যাওয়া। কাজেই তোদের না নিয়ে যাওয়াই ভালো। বাচ্চু বলল,
বুঝলাম, কিন্তু আমরা যদি না যাই তাহলে সেটা কি পাণ্ডব গোয়েন্দার অভিযান হবে না বাবলুদার অভিযান হবে? এটা তো ঠিক সেই ধরনের অভিযান নয়। বিলু তখন বলল, দেখ, তাই যদি হয় তাহলে এই কেসটা তুই হাতে না নিলেই পারতিস বাবলু। আমার কিন্তু এই ব্যাপারে আমার মন খুব একটা সায় দিচ্ছে না। ভম্বল বলল, আমারও। বাবলু এবার বলল, আমার মনেও সায় দেয়নি। তবে কি জানিস, এবারের কেসটা অত্যন্ত মর্যাদার। একবার ভেবে দেখ তো, আমরা কতখানি জনপ্রিয় হয়েছি বা আমাদের কৃতকর্ম কত দূর সাকসেসফুল, যার জন্য সেই পাহাড়ে ঘেরা মোসাবনি থেকেও ভদ্রলোক ছুটে এসেছেন আমাদের কাছে। তার উপর এইরকম লোভনীয় প্রস্তাব, এই সুযোগ ছাড়ে কখনো? বিচ্ছু তারপর বলল, কখনোই না। তবে বাবলুদা, তুমিই জেনে রেখো, এবারেও আমরা তোমার সঙ্গেই যাচ্ছি। আমাদের রেখে তুমিও কোথাও যেতে পারবে না, কোনো কিন্তু নয়। তবে একটা কথা, বাড়িতে যেন ঘুণাক্ষরেও এসব কথা জানতে না পারে। বাবলু বলল, আমার মা সব জানে। সে কি? মাকে অবশ্য আমি বুঝিয়ে সুঝিয়ে ম্যানেজ করে নিয়েছি। যাক, আর দেরি করে লাভ নেই। বেলু, তুই বাইনাকুলারটা জোগাড় কর। বোম্বল, তোর উপর ভার রইল ওই 4 চাকা গাড়ির, আর আপেলের বাক্সের নিচে 4টে চাকা শুধু ফিট করে নিয়ে যেতে হবে। ও কাজটা তুই নিজেও পারবি। ভম্বল ঘাড় নাড়ল। তারপর সকলে নেমে এলো ছাদ থেকে। দুপুরবেলা বেলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু এবং পঞ্চু মিত্তিদের বাগানে সেই ভাঙা বাড়ির মধ্যে বসে বাবলুর প্রতীক্ষা করছিল। কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরও যখন বাবলু এসে পৌঁছলো না, তখন সবাই খুব চিন্তিত হয়ে পড়ল। বাবলু যে কেন এত দেরি করছে আসতে তা কেই জানে। এমন তো ও করে না। বাবলুর বরং সবার আগে এসে ওদের জন্য অপেক্ষা করে। বাবলু না আসায় পঞ্চুও হানটান করছে খুব। মাঝে মাঝে একবার করে বাগানের বাইরে থেকে চক্কর দিয়ে আসছে। বিলু বলল, এই কি ব্যাপার বলতো? বাবলু তো এরকম কখনো করে না। ভম্বল বলল, কিছুই তো বুঝতে পারছি না। বাচ্চু বলল, দুপুর যে গড়িয়ে গেল। ওরা যখন এইসব বলা বলি করছে তেমন সময় বেশ একটু হন্তদন্তভাবে বাবলুকে আসতে দেখা গেল। বাবলু কাছে আসতেই বিলু বলল, কি রে ব্রো, এত দেরি করলি? হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। বেশ কিছু কাজ চটপট সেরে ফেললাম। তা যাক, যাকে যা ভার দিয়েছিলাম সব রেডি তো? ভম্বল বলল, বস, আগে একটু ঠান্ডা হ তুই, তারপরে সব খোঁজ খবর নিবি। আর ঠান্ডা হওয়ার দরকার নেই, যা শীত পড়েছে তাতে এমনি ঠান্ডা হয়ে গেছে। নিচে নয়, চল দেখি সবাই ছাদে গিয়ে বসি। রোদ্দুরে পিঠ রেখে বসে আলোচনা করা যাবে। বাবলুর কথা মতো ওরা সেই পোড়া বাড়ির অব্যবহৃত ভাঙাচোরা সিঁড়ি বেয়ে ছাদে উঠল। ছাদে উঠে ছাদের মাঝ মধ্যিখানে গোল হয়ে বসলো ওরা। তারপর বাবলু বলল, সব তো হলো, এখন এবারে যাত্রায় আমাদের সামনে একটা বিরাট বাধা এসে উপস্থিত হয়েছে। বিলু বলল, বাধা? কি রকম? আমি এইমাত্র থানা থেকে আসছি। ওসি কিন্তু আমাদের এই যাওয়ার ব্যাপারে একদম রাজি হচ্ছে না। কি বলছেন? বলেছেন রুদ্রনারায়ণ বাবুর টাকা ফেরত দিয়ে দিতে এবং আমাদের এই অভিযান বাতিল করতে। ভম্বল বলল, সে কি? হ্যাঁ, তার কারণ মঙ্গল সিং দুর্ধর্ষদস্যু। সকালে আমার মুখে শোনার পর বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওসি জেনেছেন দিনের পর দিন চেষ্টা করেও পুলিশ নাকি তার ধারে কাছে পৌঁছাতে পারছে না। অতি মারাত্মক এই দস্যু। ওর দীর্ঘ ডাকাতির জীবনে খুন ছাড়া নাকি আর কিছুই সে জানে না।
সবচেয়ে বড় কথা, এক জায়গায় স্থির হয়ে সে থাকতে পারে না। সে বিভিন্ন জায়গায় তার ঘাঁটি তৈরি করে, এমন এমন জায়গায় ঘাঁটি তৈরি করে যে কোনো মানুষের পক্ষেই দুর্ভেদ্য হয়ে ওঠে তা। তাহলে কি করা যাবে? অভিযান বাতিল হবে না, মুশকিল হচ্ছে যে পিস্তলের জন্য কিছু গুলি তো দরকার। ভম্বল বলল, পুলিশের কাছ থেকে কিছু পাওয়া যাবে না? যেহেতু এখন ওরাই যখন বাধা দিচ্ছে তখন আর তো আশা করা যায় না। তবে একটা উপায় আছে, বুলেট আমার কাছেই রয়েছে, বাকি কিছু রুদ্রনারায়ণ বাবুকে জোগাড় করে দিতে বলবো। পারফেক্ট আইডিয়া। মঙ্গল, তোর 4 চাকার গাড়ি রেডি? রেডি। একটা টেলিস্কোপ পেয়ে গেছি রে ভাই, এই দেখ। বাবলু সেটা সযত্নে হাতে নিয়ে তাইতে চোখ রেখে চারিদিকে তাকাতে লাগলো। কি চমৎকার জিনিস ওটা! বহু দূরে সব কিছু কত কাছে দেখাচ্ছে। বাবলুর খুশির সঙ্গে বলল, ও, তুই যে জিনিস জোগাড় করবি বলছিলিস বিলু, তা কি বলবো? তোর জবাব নেই, সাব্বাস। সত্যি? বলতে বলতে হঠাৎই থেমে গেল বাবলু। ওর টেলিস্কোপে ধরা পড়ল বহু দূরের একটি বাড়ির ছাদের এক দৃশ্য। এক অসামান্য সুন্দরী তরুণী একটি অ্যালুমিনিয়াম চেয়ারে আরাম করে বসে গভীর মনোযোগ কি একটা বই পড়ছে। বাবলু আরও একটু লক্ষ্য করে দেখল বইটার নাম ভাঙা দেওলের ইতিকথা। বাবলু অবাক হয়ে নিজের মনেই বলল, আরে পায়েল দি। টেলিস্কোপ নামিয়ে উল্লেসিত হয়ে বলল, এই পায়েল দিয়ে এসেছে রে। বাচ্চু বলল, সত্যি? কই দেখি দেখি। এরপর সবাই আনন্দে উচ্ছ্বসিত। তাহলে শোন, কাল সকালের গাড়িতেই আমরা যাচ্ছি এবং এটাই ফাইনাল। তারপর বিলু বলল, পঞ্চু? পঞ্চুও যাবে আমাদের সঙ্গে, তবে এবার কিন্তু আমরা বৈধভাবেই নিয়ে যাওয়ার চেষ্টা করব। এখন একবার পায়েলদির সঙ্গে দেখা করে আসি, চল। পায়েলদি নিশ্চয়ই আজকে সকালের মধ্যেই পাটনা থেকে এসেছেন, আমাদের দেখলে আশা করি খুশি হবেন। সত্যি কতদিন পর দেখা। হ্যাঁ, সেই ভালো। সর্বাগ্রে আমরা একবার পাইলদের সঙ্গে দেখা করেই আসি, চল। না হলে আমরা যখন অভিযান শেষ করে ফিরে আসব তখন হয়তো পাইলদে আবার পাটনায় চলে যাবে। একবার পাটনায় চলে গেলে আবার কত বছর পর যে ফিরে আসবে তা কে জানে। সেই ভালো, চলো সব দল বেঁধে পায়েলদির কাছে গিয়ে পায়েলদিকে চমকে দিই। ওরা সবাই দলবদ্ধ হয়ে পায়েলদির সঙ্গে দেখা করতে চলল। বাবলু বাগানের বাইরে এসে পিঠ চাবড়ে পঞ্চুকে ঘরে যাবার নির্দেশ দিল। পণ্ডিত পঞ্চু এ সময় ওদের সঙ্গে যাওয়াটা অপ্রয়োজনীয় ভেবেই আপত্তি না জানিয়ে ফিরে গেল। ওরাও এ পথ সে পথ করে এক সময় হাজির হলো পায়েলদির বাড়িতে। বাড়ি তো নয়, একটা ছোটখাটো রাজপ্রাসাদ। দেখলে দুদণ্ড তাকিয়ে থাকতে ইচ্ছে করে। পায়েলদিরা খুব বড় লোক। পায়েলদির বাবা পাটনার একজন নামকরা ডাক্তার, একটি নার্সিং হোম এবং একটি ঔষধ ফ্যাক্টরির মালিক। পায়েলদির দাদা পশ্চিম জার্মানিতে থাকেন। পায়েলদিও ভারতীয় নৃত্যকলার একজন প্রথম শ্রেণীর শিল্পী। কত্থক, মণিপুরী ও ভরতনাট্যমের পায়েলদির জড়ি আর কেউ নেই। ভারত সংস্কৃতির এই অমূল্য সম্পদের বিকাশ ঘটাতে দেশ দেশান্তরেও ছুটে যায় পায়েলদি। মধ্য হাওড়ায় পায়েলদিদের পৈতৃক বাড়ি থাকলেও পায়েলদিরা এখন পাকাপাকিভাবে বিহার প্রবাসী। পায়েলদিদের হাওড়ার এই বাড়ি দেখাশোনা করবার জন্য একজন বিশ্বাসী লোক আছে। তাছাড়া আশেপাশের প্রতিবেশীদেরও সহযোগিতা আছে খুব। তবুও প্রবাসী হলেও পায়েলদির বাবা 2-1 মাস ছাড়া ছাড়াই এখানে আসেন। পায়েলদিও আসে, তবে খুব কম, কারণ পায়েলদি তো সংস্কৃতির জগৎ নিয়ে ব্যস্ত থাকে খুব। বাবলুরা পায়েলদির বাড়ির সামনে এসে দরজা বন্ধ দেখে কলিং বেল টিপল। কলিং বেলের শব্দ শুনে পায়েলদি ছাদের আলসের কাছে এসে মাথাটা ঝুঁকিয়ে ওদের দেখে উল্লসিত হয়ে উঠল।
ওমা, তোমরা? দরজাটা শুধু খোলার অপেক্ষা। সকলে মিলে হইচই করে ঢুকেই আবেগে জড়িয়ে ধরল পায়েলদিকে। পায়েলদিও বিচ্ছুকে বুকে টেনে নিয়ে বলল, সত্যি কত বড় হয়ে গেছো তোমরা সব। সেই কত ছোট্টটি দেখেছিলাম তোমাদের। এখন তো তোমাদের নাম ডাক খুব। পাটনাতে বসেও তোমাদের খবর পাই। আর তোমাদের সেই পুকুর, পঞ্চু, পঞ্চু কই? বাবলু বলল, ওকে আনিনি। ওহো, কি ডান পিটে হয়েছে তোমরা। আমাদের দেশে তো খুদে গোয়েন্দা ছিল না, কিন্তু তোমরা যা হয়েছো তাতে বিলেতের ছেলে মেয়েদেরও হার মানাও। আর তোমাদের পঞ্চুর তো কথাই নেই। আমাদের পাটনাতেও এখন কয়েকটি বাঙালি পরিবারে কুকুরের নাম পঞ্চু রেখেছে তোমাদের কুকুরের নামে। বলেন কি পায়েলদি? তাহলে বুঝছো তো এখন তোমরা কত জনপ্রিয়। এর জন্যে আমরা অবশ্য ষষ্ঠীবাবুর কাছে ঋণী। উনি এত যত্ন করে আমাদের কথা না লিখলে তো কেউ চিনতো না আমাদের। তা ঠিক, এক কথায় বলা যেতে পারে তোমরাই ষষ্ঠীবাবুর ছেলে মেয়ে। বাচ্চু তখন পায়েলদির বুকে মুখ রেখে বলল, তবে পায়েলদি, আমরা যেমন আগের মতনই বড় হয়েছি, তেমনি আপনারও কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আমাদের হাওড়ায় কিন্তু আপনি এত ফর্সা ছিলেন না, একেবারে গোলাপের মতো গায়ের রং হয়েছে আপনার। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছিস দিদি। পায়েলদিকে ঠিক যেন মেম মেম দেখতে লাগছে। দেখতে লাগবে কেন, খাঁটি মেম তো। খুব ফর্সা হয়েছি না? আসলে একটানা 1.5 বছর সান ফ্রান্সিসকোতে ছিলাম কি না। তাই নাকি? কবে এলেন? এসেছি মাসখানেক হলো। আপনি এখানে কবে এসেছেন পায়েলদি? আজই এসেছি সকালে। ভম্বল বলল। পাঞ্জাব মেলে নিশ্চয়ই। পায়েলদি সে কথার উত্তর না দিয়ে ওদের প্রত্যেকের দিকে স্নেহপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এসো সব, ভেতরে এসে বসো, বসে বসেই কথা বলা যাবে। এই বলে ওদেরকে সকলকে আদর করে একটা ঘরের ভেতর গিয়ে নিয়ে চমৎকার রকমের কভার দেওয়া সোফাতে বসালো পায়েলদি। তারপর ডাকলো, রঘুদা। বৃদ্ধ রঘুপতি গামছায় হাত মুছতে মুছতে এসে বলল, আগে ডাকছেন দিদিমণি? হ্যাঁ, এদের জন্য পুডিং করো তো, আর সকলের জন্য চা বসো। বাবলুরা সবাই আরাম করে বসে ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে বুঝলো এটা আসলে ঘরের চেহারায় ছোটখাটো স্টুডিও একটা। বাবলু সেসব দেখে পায়েলদির মুখের দিকে হাসি মুখে তাকালো। তারপর বলল, আজ সকালে আপনি কোন গাড়িতে এসেছেন পায়েলদি? কেন বলো তো? তাই জিজ্ঞাসা করছি। পাঞ্জাব মেলে নিশ্চয়ই? আমার না পাঞ্জাব মেলে চাপতে খুব ইচ্ছে করে। ইচ্ছে যখন করে তখন একবার চেপে পড়লেই হয়। হ্যাঁ, একবার চাপতে হবে। এবার তো তোমরা বড় হয়েছো। একবার চলো না সবাই দল বেঁধে আমাদের ওখানে। ভম্বল বলল। আমারও পাঞ্জাব মেলে চাপবার শখ খুব। বিচ্ছু বলল, বাবার মুখে শুনেছি পাঞ্জাব মেল নাকি ডিজেল ইঞ্জিনে যায়। আমার কাকিমারা একবার বেনারস গিয়েছিল ওই গাড়িতে চেপে। বাচ্চু বলল, আমরাও যাব। বিলু বলল, এবং ফার্স্ট ক্লাসে চেপে? বাবলু বলল, ফার্স্ট ক্লাসে ভাড়া জানিস? জানবার দরকার নেই তো। যে গাড়িতে চাপবার এত শখ, সে গাড়িতে যখন চাপবো না তখন ফার্স্ট ক্লাসেই যাব। জীবনে একবার ব্রো, একবার, বারবার তো নয়। কেন নয়? তোমরা যখন বড় হবে, বড় দরের মানুষ হবে, তখন নিশ্চয়ই চাপবে ফার্স্ট ক্লাসে। একবার দুবার নয়, বারবার চাপবে। তারপর বিচ্ছু বলল, পায়েলদি, আপনি নিশ্চয়ই ফার্স্ট ক্লাস ছাড়া চাপেন না, তাই তো? চাপি নাই তো, তবে এবারে আমি ফার্স্ট ক্লাসেও চাপিনি, পাঞ্জাব মেলেও আসিনি। তবে আমি এসেছি মোটরে। সে কি, অতখানি পথ মোটরে? তাতে কি হয়েছে? পাটনা থেকে মোটরে দিল্লিও আমি যাই। একটা নতুন প্রিমিয়ার কিনেছি, তাতে চেপেই যাই। বিলু বলল,
আপনার মা বাবা আসেননি? না, আমি একাই এসেছি। আজ সন্ধ্যায় রবীন্দ্র সদনে আমার একটা অনুষ্ঠান আছে, তাই এসেছি। রবিশঙ্কর আল্লাহ রাখাও আসছেন, যাবে তোমরা? ততক্ষণে পুডিং এসে গেছে। পায়েলদি প্রত্যেককে পুডিং ভাগ করে দিল। বাবলু প্লেটটা কোলের কাছে টেনে নিয়ে বলল, যাবার খুব ইচ্ছে, কিন্তু যেতে পারবো কিনা জানি না পায়েলদি। কেন? আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপারে জড়িয়ে পড়েছি, আর না হলে এমন চান্স কেউ মিস করে? আবার কবে কতদিন বাদে এরকম অনুষ্ঠান হবে কে জানে। তবু শুধু শুধু জানা সত্ত্বেও যাওয়া হবে না আমাদের। আমরা কাল সকালে গাড়িতে সবাই চলে যাচ্ছি ঘাটশিলা বেড়াতে। সকাল 6:10 গাড়ি, সব ঠিকঠাক। কাজেই আজ আর ইচ্ছে থাকলেও যাওয়ার কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। সে তো বটেই, কিন্তু ঘাটশিলায় হঠাৎ? এমনি বেড়াতে। হুম, একটু আগেই না তুমি বললে একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে জড়িয়ে পড়েছো তোমরা? তার মানে নিশ্চয়ই কোনো রহস্যের জালে জড়িয়েছো। না না, সেরকম কিছু নয়। শোনো, আমিও যাব তোমাদের সঙ্গে। ওখানকার কপার মাইন্সটা আমার দেখবার ইচ্ছা আছে খুব। বেশ, তো চলুন, কোনো অসুবিধা হবে না। আমরা এর আগেও গেছি ঘাটশিলায়। ওখানে গিয়ে শুধু কপার মাইন্স দেখবেন কেন, আরো অনেক কিছু আছে দেখবার। কি রকম? যেমন ধরাগিরি, মোভান্ডার, রাতমোহনা, হরিণধুবুরি, তামুক পালের বন, কি না আছে সেখানে। কাজেই রাকা মাইন্স, রংকিনি, যদুগোড়াটা অবশ্য একটু দূরে, আর তার কাছে আছে ফুলডুংরির পাহাড়, আরও কত কি। তবে আমাদের যাত্রাপথ এবার কিন্তু ঠিক ঘাটশিলা নয়, একটু দূরে সুরুড হয়ে মোসাগনিতে। সে তো শুনেছি আরও ভালো জায়গা। সুরোডাই শুনেছি কাসাইডি, সিমাইডি আর কোন্দাডি নামে 3টে পাহাড় আছে। এই অঞ্চলটাই পাহাড়ে পাহাড়, আর তেমনই জঙ্গল। আমরা যাব ওইখানেই মোসাগনিতে, সেখানেও পাহাড়। আপনি যদি আমাদের সঙ্গে যান তাহলে খুবই ভালো হয়। আপনার সঙ্গে থাকলে এবং বেড়াতে পারলে একেবারে প্রাণ মাতানো ব্যাপার হয়ে যাবে, তাই তো? তবে ভাই একটা কথা, আমি কিন্তু ট্রেনে যাব না, তোমরাও যাবে না। তাহলে সকলে বলে লাফিয়ে উঠল। তাহলে যে আমাদের কি ভালো হয় পায়েলদি, তা কি বলবো। আপনি তো জানেন আমরা যেখানেই যাই আমাদের পঞ্জু আমাদের সঙ্গে যায় সেখানে। কাজেই বাইরে কোথাও গেলে ট্রেনে ওঠানোর সময় ওকে নিয়ে বড় ঝামেলায় পড়তে হয়। এখন আপনার গাড়িতে যদি আমরা যাই তাহলে ওকে নিয়ে আর কোনো ঝামেলা পোহাতে হবে না। আমি আজ রাত্রিরেই গাড়িটাকে ঠিকঠাক করে রাখছি, যাতে কাল সকালে যেতে কোনো অসুবিধা না হয়। বেশ, এই কথাই রইল তাহলে। আমরা কাল খুব ভোরে এখানে চলে আসব। তা কেন? তোমরা বরং তৈরি হয়ে আজই এখানে চলে এসো, তাহলে কাল খুব ভোরে অন্ধকার থাকতেই আমরা রওনা দিতে পারবো। সেই ভালো। আপনি আপনার অনুষ্ঠান শেষ করে আসুন, আর আমরা এদিক থেকে আমাদের সব কিছু গুছিয়ে গাছিয়ে আসি। ঠিক আছে পায়েলদি? ততক্ষণে চা এসে গেছে। পুডিংয়ের পর চা মন্দ না। চা খেয়ে উচ্ছ্বসিত বাবলুরা যে যার বাড়ির দিকে চলে গেল। সে রাতে বাবলুরা বাড়িতে বলে কয়ে পায়েলদির বাড়িতেই চলে এসেছিল। তারপর একসঙ্গে শুয়ে অনেক রাত পর্যন্ত পায়েলদির সঙ্গে গল্প করে ঘুমিয়ে ভোর না হতেই যাত্রা শুরু। যাবার সময় হঠাৎ এক বিঘ্ন উপস্থিত হলো। পায়েলদির ড্রাইভার প্রভুদয়াল গতরাতে ফুটপাতে পেঁয়াজি খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। এই অবস্থায় যাওয়া বুঝি আর হয় না, কিন্তু পায়েলদিও তো আর জাতামি নয়। বলল, ঠিক আছে, ঘাবড়াবার কোনো কারণ নেই, আমিই চালিয়ে নিয়ে যাব।
আপনি পারবেন তো? অনেক দূর পথ কিন্তু। ভয় নেই গো, ভয় নেই। না পারলে কি বলি, আমার সব কিছুরই অভ্যাস আছে। ওরা সকলে হৃষ্ট মনে পায়েলদির মোটরে চেপে বসলো। প্রিমিয়ার তো খুব একটা বড় সড়ো গাড়ি নয়, তাই একটু চাপাচাপি করে বসলো সবাই। পায়েলদি বসলো সামনের দিকে ড্রাইভারের আসনে। কিন্তু মালপত্তরের সঙ্গে পায়েলদির হাতে যেটা দেখা গেল সেটা দেখে অবাক হয়ে গেল সকলে। বাবলু তো দারুণ খুশি হয়ে বলল, পায়েলদি, এই সবও আপনি রাখেন আপনার সঙ্গে? পায়েলদি হেসে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, এটা আমাদের অনেক দিনকার সম্পত্তি। এখন দিনকাল খারাপ তো, তাই সঙ্গে রাখি। কেউ বাড়াবাড়ি করতে এলেই ট্রিগারটি টিপে দেব, আর সঙ্গে সঙ্গে আগুনের হোলকা ছুটিয়ে শব্দ হবে। ছ্ররর। প্রশস্ত রাজপথের ওপর দিয়ে পাণ্ডব গোয়েন্দাদের নিয়ে পায়েলদির প্রিমিয়ার ঝড়ের গতিতে ছুটে চলল। বাবলু আর ভম্বল বসেছিল পায়েলদির পাশে, বিলু, বাচ্চু আর বিচ্ছু বসেছিল পেছনের সিটে। পঞ্চু ছিল ওদের কোলে। মাঝে মধ্যে দৃষ্টি উদাস করে প্রকৃতির দৃশ্য দেখছিল সে। গাড়িটা এত স্পিডে চলছিল যে বাচ্চু বিচ্ছুর ভয় করছিল খুব। তাই বাচ্চু ভয়ে ভয়ে বলল, পায়েলদি, একটু আস্তে চালান, বড় ভয় করছে। এখন তো রাস্তাঘাট একদম ফাঁকা, এ সময় তো জোরে চালাতে হয়। হ্যাঁ হ্যাঁ, আরো জোরে, দ্বিগুণ জোরে চালিয়ে যাও পায়েলদি, আমি ভয় পাচ্ছি না। আসলে কি ব্যাপার জানেন তো পায়েলদি, ভগবান আমাদের সহায়। না হলে আমাদের যা মনের জোর তা আমাদের অন্যান্য বন্ধু বান্ধবদের নেই। মনোবলটাই তো আসল। তা তোমরা যে এইভাবে ঘুরে বেড়াও, এত চোর ডাকাতের পাল্লায় পড়ো, তোমাদের ভয় করে না? না। তোমরা তো শুনি যেখানেই যাও সেখানেই ঝামেলায় পড়ো। হ্যাঁ, যত ঝামেলা সব যেন আমাদের সঙ্গেই যায়। তবে পায়েলদি, যত বিপদেই পড়ি না কেন আমরা কেটে বেরিয়ে আসার উপায় মাথা থেকে ঠিক একটা না একটা বার করে ফেলি। তোমাদের বুদ্ধির দৌড়টা একবার দেখতে হচ্ছে তো। ভগবান করুক মোসাবনিতে গিয়ে তোমরা একটা বিশেষ কোনো ঝামেলায় জড়িয়ে পড়ো। আমি দেখব কি করে তোমরা কেটে বেরো। দেখবেন? তোমাদের ব্যাপার স্যাপার জানি বলেই আমি বন্দুকটা সঙ্গে নিয়েছি। যদিও পাখি মারা বন্দুক, এটা তবুও বিপদে কাজে দেবে। ওটা সঙ্গে নিয়েই ভালো করেছেন। আমরা সত্যি একটা বিপজ্জনক কাজে যাচ্ছি। বিপদ কালে ওটা আমাদের প্রয়োজন হতে পারে। এবারে দেখব সত্যিকারের বিপদ সামনে এসে দাঁড়ালে তোমরা কিভাবে কি করো। আচ্ছা, এখন চলুন তো, আগে মোসাবনি পৌঁছাই, তারপরের কথা পরে। প্রিমিয়ার তখন পূর্ণ গতিতে বোম্বে রোডের ওপর দিয়ে যেন হাওয়ায় উড়ে চলেছে। পায়েলদির ব্যাপার স্যাপার দেখে মনে হলো এটা যেন মোটর নয়, একটা ছেঁড়া কাগজ। দমকা হাওয়ায় শুধু উড়েই চলেছে আর উড়েই চলেছে। কোলাঘাট, মেচেদা, খড়গপুর পেরিয়ে কলাইকুণ্ডার ওপর দিয়ে রকেটের মতো ছুটে চলেছে এই ক্ষুদ্র মোটর যান। হঠাৎ এক জায়গায় এসে শঙ্কিত হয়ে পায়েলদি প্রায় চিৎকার করে উঠল, এই রে, সর্বনাশ হয়েছে। কি হলো পায়েলদি? কি হলো পায়েলদি? ব্রেকটাকে আমি কিছুতেই কন্ট্রোলে আনতে পারছি না, মনে হচ্ছে ব্রেক ফেল হয়ে গেছে। সে কি? হ্যাঁ, কিছুতে বাগে আনতে পারছি না এটাকে। তাহলে উপায়? কোনো উপায় নেই। যতক্ষণ তেল আছে এর ভেতরে ততক্ষণ নন স্টপ এগিয়ে যেতে হবে। তার ভেতরে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে সব শেষ। পায়েলদি, কতটা তেল আছে? অনেক, এখন ফুরাবে না। তখন রীতিমতো সকাল হয়ে গিয়েছিল।
বাবলুরা তাই গাড়িতে বসেই হাত পা নেড়ে ব্রেক ফেল বলে চিৎকার করতে লাগলো। কিন্তু এখানে কে শুনছে ওই চিৎকার? পায়েলদি কিন্তু শক্ত হাতে স্টিয়ারিং ধরে আছে। শুধু তাই নয়, এই প্রচন্ড গতিতেই দু একটা মোটর ও লরিকে অদ্ভুত কায়দায় ওভারটেক করলো পায়েলদি। এমন সময় দেখা গেল একটা হেলিকপ্টার রানওয়ে থেকে উড়ে ওদের মাথার উপর দিয়ে চক্কর খেয়ে চলতে লাগলো। বাবলুদের চিৎকারে যে দু একজন পথচারী পথে ছিল তারা ওই মরণ দূতকে সামনে দেখে দৌড়ে গেল। ভম্বল বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে পায়েলদি। কি রকম? ভাবছি সামনের কাঁচটা ভেঙে ইঞ্জিনের ডালাটাকে তুলে মোড়টাকে বিকল করে দেব। ওরে বাবা, না না, আমার শখের গাড়ি নতুন কিনেছি, কাজ ভাঙবে কি? তাছাড়া এত স্পিডের মাথায় তুমি সামনে যাবে কি করে? ছিটকে পড়ে যাবে যে। ও পাগলের কথা ছেড়ে দিন, আপনি বরং গাড়িটা মাঠে নামিয়ে ভিড়িয়ে দিন কোনো গাছের গায়ে। দিতাম, কিন্তু যেরকম স্পিডে গাড়িটা চলছে তাতে ও কীর্তি করলে একেবারে গুড়িয়ে যাবে গাড়িটা, সকলকেই মরতে হবে। মরতে আমরা ভয় পাই না পায়েলদি, ভেবে দেখুন এতে শুধু আমরাই মরবো, কিন্তু এভাবে গাড়ি চললে কত নিরীহ পথচারীর প্রাণ নষ্ট হয়ে যাবে বলুন তো। তাছাড়া এতে যে সবাই মরবো তা তার কোনো মানে নেই, কিন্তু যদি একটা বেপরোয়া লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তখন কি হবে? হেলিকপ্টারটা তখনও মাথার উপর ঘুরপাক খাচ্ছে। ঘুরপাক খেতে খেতে হঠাৎ এক সময় সামনের দিকে এগিয়ে বহু দূরে মিলিয়ে গেল। পথচারীরাও যারা আপন মনে পথ চলছিল তারাও একটানা মোটরের হর্ন, বাবলুদের চিৎকার ও গাড়ির গতি দেখে পালাতে লাগলো। বাবলু বলল, পায়েলদি প্লিজ, এখনো সময় আছে। আবার বলছি, আমার কথা শুনুন, গাড়িটা আপনি মাঠে নামিয়ে দিন, তারপর যা হয় করুন। না হয় কোনো গাছে, না হয় কোনো ঝোপে ঢুকিয়ে দিন। এমন চান্স আর পাবেন না। কিন্তু কিন্তু রাস্তা ছেড়ে মাঠে নেমে যান। রাস্তা আর মাঠের এক লেভেল আছে এখানে। বাবলু বলল। পায়েলদি শুনল, কিন্তু কি যে মনে আছে পায়েলদির তা কে জানি। গাড়িটা থামাবারও কোনো চেষ্টাই তো করছেন না, শুধু একটার পর একটা গাড়িকে পাশ কাটিয়ে হুঁশাস শব্দে বেরিয়ে যাচ্ছেন। পায়েলদির অনাগ্রহ দেখেই বাবলু এবার সক্রিয় হয়ে উঠল। পায়েলদি ধরে থাকা সত্ত্বেও বাবলু হঠাৎ স্টিয়ারিংটা ধরে নিজেই ঘুরিয়ে দিল গাড়ির চড়ে। বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু সবাই মিলে চিৎকার করে উঠল। অবধারিত মৃত্যু দুয়ারে উপস্থিত, আর তাকে ঠেকিয়ে রাখা গেল না। কি করছো বলে চেঁচিয়ে উঠল পায়েলদি। কিন্তু ততক্ষণে মোটরটা প্রায় লাফিয়ে এই পাশের মাঠে নেমে পড়েছে। এখানে আশেপাশে দু একটি পরিত্যক্ত দরমার ঘর ছিল এবং মাঠে কিছু ক্ষেত মজুর, কাঠুরে ও নানান শ্রেণীর লোক ছিল। তারা হৈ হৈ করে উঠল। লোকেরা এটিকে একটি দুর্ঘটনা ঘটতে চলেছে বলে মনে করল। প্রচণ্ড গতিতে গাড়িটা তখন একটি খড়ের ছাউনি দেওয়া দরমার ঘরের ভেতরে ঢুকে পড়েছে। বহুদিনের অব্যবহৃত পচা বাঁশের দরমা, সেটা মরমরিয়ে ভেঙে মোটরের সঙ্গে আটকে গেল। সে কি দারুণ, কিন্তু তকিমাকার ব্যাপার। মোটর পূর্ণ গতিতে যত ছুটছে, চলা ঘোড়াটাও গাড়ির সঙ্গে আটকানো অবস্থায় ততই ছুটছে। দূর থেকে সে দৃশ্য যারা দেখল তারা সেটাকে একটা ভুতুড়ে ব্যাপার বলে মনে করলো। তারা ভাবলো কোনো গুণিনের ক্রিয়াকলাপের প্রভাবেই বোধহয় এই ঘরগানি রাস্তা দিয়ে ছুটছে। ঘরের ভেতরে যে মোটর ভূত আটকে আছে তা কেউ বুঝতে পারল না। সে এক যেমন হাস্যকর ব্যাপার, তেমনি ভয়ঙ্কর দৃশ্য। বোকা লোকেরাও ভয়ে চেঁচামেচি করে পালাতে লাগলো, আর গরু, মোষ, কুকুর, ছাগল দৌড়তে লাগলো লেজ তুলে। বাবলু বলল, আচ্ছা কেলেঙ্কারি হলো তো, এটাতে আটকাতে গিয়ে তো কিছুই দেখতে পাচ্ছি না। পায়েলদি তখন মাঠময় দু একবার মোটরটাকে চক্কর খাইয়ে আবার রাস্তায় তুলেছে। বাবলু বলল, এ কি করছেন? বেশ তো ছিল, এটাকে তো মাঠময় চক্কর খাওয়াতে পারতেন সারাদিন। আমি তুলিনি,
গাড়িটা আপনি রাস্তায় উঠে গেছে। কি করে? ওকে কি ভূতে ধরেছে? ততক্ষণে হেলিকপ্টারটা আবার মাথার উপর ঘুরপাক খেতে দেখা গেল। একটু পরেই দেখা গেল পেছন থেকে একটা দমকল ও পুলিশের গাড়িকে ছুটে আসতে। চালাঘরটা আটকে গিয়ে বাইরের দৃশ্য ভালোভাবে দেখা যাচ্ছে না, তবুও যেটুকু দেখা যাচ্ছে তাতে বোঝা যায় রাস্তার দুপাশে বহু লোক দাঁড়িয়ে রয়েছে, এমনকি মোটর ও লরিও আপ ডাউন দুপাশে দাঁড় করানো। নিশ্চয়ই কোনো না কোনোভাবে আগে ভাগেই এরা খবর পেয়ে গিয়েছে যে আমরা ঘাটশিলে যাচ্ছি। আমার মনে হয় হেলিকপ্টারের যিনি পাইলট তিনি সবকিছু দেখে শুনে খবরটা দিয়ে দিয়েছেন। এমন সময় হঠাৎ পথের ধারে একটি ঝোপঝাড় বিশিষ্ট ভাঙা মাটির বাড়ির ধ্বংসস্তূপ ওরা দেখতে পেল। বাবলু বলল, পাইলদি, এই একটা বেটার চান্স, তুমি এখানেই ভিড়িয়ে দাও গাড়িটাকে। কি করে বেরাবো? আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। বলার সঙ্গে সঙ্গে বাবলু নিজে স্টিয়ারিংটাকে ঘুরিয়ে দিল। যেই না দেওয়া গাড়ি অমনি ঢুকে পড়ল সেই ধ্বংসস্তূপের ভেতরে। তবে সবটা নয়, সামান্য অংশ। ক্যাক ক্যাক শব্দে এতক্ষণে থেমে গেল গাড়িটা। বাবলু বলল, এ কি? এ তো ব্রেক কষার শব্দ। না, তোমরা সত্যিই সাহসী ছেলে। তার মানে তার মানে গাড়ির ব্রেক ঠিকই আছে, কিছু হয়নি গাড়ির। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে খেলা করছিলাম। এ তো সর্বনাশা খেলা পায়েলদি। তা বলতে পারো, তবে একে ফাঁকা জায়গা, তাই স্টিয়ারিং আমার হাতে। দুর্ঘটনা ঘটতে দিতাম না। আমি শুধু তোমাদের পরীক্ষা করে দেখছিলাম, সত্যিকারের বিপদের মুখোমুখি হলে তোমরা কতখানি নিজেদের ঠিক রাখতে পারো। সে পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছ। তোমরা প্রমাণ করেছ মরতেও তোমরা ভয় পাও না। আসলে এই দৃঢ় মানসিকতার জন্যই তোমরা জিতে যাও সর্বত্র। এদিকে চারদিক থেকে হইচই করে লোকজনের ছুটে আসার শব্দ শোনা গেল। তখন পুলিশ এবং দমকল বাহিনীর লোকেরাও এলো। সবাই এসে মোটরটাকে চালাঘর হতে মুক্ত করে উদ্ধার করলো এদের সকলকে। পায়েলদির ইঙ্গিতে এবার বাবলুদের একটু অভিনয় করতে দেখা গেল, না হলে মান থাকে না। এবার পায়েলদিকেও বকুনি শুনতে হয়। কাছেই ওরা এমন ভান দেখালো যেন এই আকস্মিক বিপদে খুবই নার্ভাস হয়ে পড়েছে ওরা। সবাই ওদের ধরাধরি করে কাছে একটি দোকানের বেঞ্চিতে বসালো। পায়েলদির হাতে সামান্য একটু চোট লেগেছিল এই ঝাঁকানিতে, সেখানে একটু ফার্স্ট এড দেওয়া হলো। পঞ্চু এতক্ষণ চুপচাপ ছিল, এবার একটু গা ঝাড়া দিয়ে ডেকে উঠল, যে হেলিকপ্টারটা মাথার উপর ঘুরপাক খাচ্ছিল সেটিও তখন মাঠে নেমে পড়েছে। একজন চাপদারি সুদর্শন পাইলট এগিয়ে এসে বললেন, আমি প্রথম কলাইকুণ্ডা রানওয়ে থেকে তোমাদের দেখতে পাই। গাড়ির গতি দেখেই সন্দেহ হয়েছিল আমার, নিশ্চয়ই কিছু না কিছু একটা অসুবিধে হয়েছে, যে কারণে গাড়িটাকে কন্ট্রোলে আনা যাচ্ছে না। আর ওপর থেকে একটু ফলো করেই বেগতিক দেখে ধলভূম গড়ে খবর দিই। পরবর্তী কাজগুলো ওরাই করে দিয়েছেন সব। যাক, ভাগ্য ভালো যে বড় রকমের কোনো দুর্ঘটনা ঘটেনি। বাবলুরা ধন্যবাদ জানালো পাইলটকে। পুলিশ অফিসার বললেন, এটাই তো আমার কাজ। আপনারা কোথায় যাচ্ছিলেন? ঘাটশিলা। তা কি অসুবিধা হয়েছিল আপনার? আসলে ব্রেকটা কাজ করছিল না। যদি কিছু মনে না করেন তো আপনার গাড়ি চালানোর লাইসেন্সটা একবার দেখব। এবার একটু বেকায়দায় পড়ে গেল পায়েলদি। আসলে লাইসেন্স ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা গাড়িতে ছিল না, ছিল বাড়িতে। পায়েলদি বিনীতভাবে বলল, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি স্যার, লাইসেন্সটা বাড়িতে ফেলে এসেছেন, এই তো? এসব ক্ষেত্রে সবাই তাই বলে। না মানে আমার ড্রাইভার খড়গপুরের কাছে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে বাড়িতে পাঠিয়ে দিই এবং নিজে স্টিয়ারিং ধরি, কাজেই। ঠিক আছে, যদিও ছাড়া উচিত নয়, তবুও আপনার গাড়ির নাম্বারটা আমরা নিয়ে রাখছি।
আপনি যাওয়ার সময় বাড়ি থেকে লাইসেন্স আনিয়ে দেখিয়ে যাবেন, অথবা আপনার ড্রাইভারকে বলবেন গাড়িটা চালিয়ে নিয়ে যেতে। আপনি স্টিয়ারিং ধরবেন না। যান, সাবধানে যাবেন। এমন সময় একজন দমকল কর্মী এসে বললেন, আপনার গাড়িটা চেক করে দেখলাম, গাড়ির কোনো ক্ষতি হয়নি, খুব ভালো কন্ডিশন গাড়িটার। আসলে দরমার ঘরটাই বাইরের আঘাত থেকে বাঁচিয়েছে গাড়িটাকে। আমরা খবর দিয়েছি আমাদের মেকানিককে, তারা এসে একবার চেক করে দিলেই যেতে পারবেন আপনারা। কোনো দরকার নেই, ব্রেকটা প্রথমে কিসে যেন আটকাচ্ছিল, এখন ঠিক হয়ে গেছে। দমকলের ড্রাইভার ভদ্রলোক নিজেও একজন মেকানিক, একটু নাড়াচাড়া করে বললেন, কই কি হয়েছে ব্রেকের? হ্যাঁ, ব্রেক তো ভালোই কাজ করছে দেখছি, সব ঠিক আছে। ধন্যবাদ, শুধু শুধু আপনাদের কষ্ট দিলাম। ওরা সবাই এখানে বসে একটু চা জলযোগ সেরে নিল। তারপর নাটকের শেষ, বিদায়। পায়েল দিয়ে এসে স্টিয়ারিং ধরল, বাবলুরাও চুপচাপ এসে পড়ল গাড়িতে। পুলিশ অফিসার, দমকলের লোকেরা এবং সেই পাঞ্জাবি পাইলট ভদ্রলোক অভিবাদন জানালেন ওদের। ওরা সকলে হাত নেড়ে টাটা করল। পঞ্চু ভৌ ভৌ করল। হর্ন বাজিয়ে প্রিমিয়ার ছুটে চলল ঘাটশিলার দিকে। শেষ হলো আজকের এই বিশেষ নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত পাণ্ডব গোয়েন্দা সিরিজের জঙ্গল অভিযানের প্রথম পর্ব। আজকের পর্বের বিভিন্ন চরিত্রে যারা ছিলেন, কথকের ভূমিকায় তমাল, বাবলুর ভূমিকায় আকাশ, বিলু ও বৃদ্ধ রঘুপতির ভূমিকায় অভিষেক, ভোম্বলের ভূমিকায় দেব, বাচ্চুর ভূমিকায় পম্পা, বিচ্ছুর ভূমিকায় গায়ত্রী, বাবলুর মায়ের ভূমিকায় ঝিনুক, বাচ্চু বিচ্চুর মায়ের ভূমিকায় সোনালি, রুদ্রনারায়ণ বাবুর ভূমিকায় রাজ, পায়েলদির ভূমিকায় রঞ্জিতা, পুলিশ অফিসারের ভূমিকায় রুদ্রনীল, দমকল কর্মীর ভূমিকায় হৃদিক, ড্রাইভারের ভূমিকায় ডেভিড, আবহ সঙ্গীতে ওয়েভক্রাফট স্টুডিওস, পোস্টার ডিজাইনে হুইসপার আর্ট স্টুডিওস এবং পর্ব পরিচালনায় আমি তাজ। পাণ্ডব গোয়েন্দারা কি সত্যিই মঙ্গল সিং নামক সেই দুর্ধর্ষ দস্যুকে হাতে নাতে ধরতে পারবে? খুব শীঘ্রই আসছে আমাদের দ্বিতীয় পর্ব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।